হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আজকে আমি বংশগতি থেকে মোট 8টি প্রশ্ন সলভ করব এবং এর আগেও দুটো পার্ট কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রত্যেকেই যেন ওই দুটো ভিডিও অবশ্যই দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের এর পরবর্তী কোন অধ্যায় থেকে কোশ্চেন দিলে বেশি ভালো হবে। এছাড়া যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে বছর এবং এএনএম জিএনএম পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে প্র্যাকটিস করবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের প্রথম প্রশ্ন শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে নিচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে F2 জনুর জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1, আর যেটা ফিনোটিপিক অনুপাত সেটা হচ্ছে 3:1। তাহলে 1:2:1 এটা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট 2 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা হলো। তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমে দেওয়া রয়েছে কুঞ্চিত, তারপরে দেওয়া রয়েছে হলুদ। তাহলে কুঞ্চিত হওয়ার জন্য আমাদেরকে কিন্তু মিনিমাম দুটো ছোট হাতের আর কিন্তু হতেই হবে। তাহলে দুটো ছোট হাতের আর যদি হয় সেক্ষেত্রে দেখো এখানে প্রথম যে অপশানটা রয়েছে এখানে এই অপশানটাতে কিন্তু দুটো ছোট হাতের আর এইটাতে রয়েছে, আর বাদবাকি কিন্তু কোথাও নেই, শুধুমাত্র ডি অপশানেই দেখো দুটো ছোট হাতের আর রয়েছে। তাহলে এখানে কোন অ্যান্সারটি সঠিক হয়ে যাবে? দেখো ভালো করে যে এইখানে কিন্তু দুটো ছোট হাতের আর রয়েছে, আর এই দুটো অপশানে তোমরা জানো যে হলুদ হওয়ার জন্য একটা বড় হাতের ওয়াই তো থাকতেই হবে, তাই ডি অপশানটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 3 নম্বর প্রশ্নটিতে দেখো বলা হয়েছে নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। কাণ্ডের দৈর্ঘ্য বেটে, বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ, আর হচ্ছে ফুলের বর্ণ সাদা। তোমরা জানো যে কাণ্ডের দৈর্ঘ্য বেটে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বীজের আকার কুঞ্চিত এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কিন্তু এখানে দেখো বীজপত্রের বর্ণ যেটা হলুদ এটা হচ্ছে কিন্তু প্রকট বৈশিষ্ট্য, আর ফুলের বর্ণ সাদা এটাও কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তাই সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার চলো 4 নম্বর প্রশ্নটি দেখে নিই। দেখো বলেছে হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি কি হতে পারে। তাহলে চলো আমরা এখানে একটু বোঝার আগে চেষ্টা করি, তারপর অঙ্কটা সলভ করব। প্রথমে দেখো যেহেতু হিমোফিলিক পুত্রের কথা বলা হয়েছে, তাহলে হিমোফিলিক পুত্র হলে সেক্ষেত্রে কি হবে, দেখো XHY এটা হচ্ছে কি হিমোফিলিক পুত্র হওয়ার জন্য এটা জিনোটাইপ হতে হবে। অন্যদিকে হিমোফিলিক কন্যা এখানে বলেনি, যেহেতু স্বাভাবিক কন্যা বলেছে, তাহলে স্বাভাবিক কন্যা হওয়ার জন্য আমাকে XH হতে হবে, স্বাভাবিক কন্যা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো যে XH এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্বাভাবিক কন্যার কাছে কিন্তু দেখো দুটোই কিন্তু প্রকট হচ্ছে কিন্তু জিন বহনকারী এক্স ক্রোমোজোম রয়েছে। তাহলে এবার দেখো যে এখানে যে আমাদের যে XHY রয়েছে হিমোফিলিক পুত্র, তোমরা জানো যে হিমোফিলিক পুত্রের ক্ষেত্রে বা নর্মালি পুত্রের ক্ষেত্রে এই এক্সটা আসে মূলত হচ্ছে কার কাছ থেকে, মাতার কাছ থেকে। ভালো করে বোঝো, মাতার কাছ থেকে আসে। আর ওয়াই যেটা রয়েছে এই ওয়াইটা আসে কার কাছ থেকে, বাবার কাছ থেকে। এবার তোমরা জানো যে ওয়াই যেহেতু বাবার কাছ থেকে আসে, এটা হিমোফিলিক, যেহেতু হিমোফিলিক রোগটি হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, তো সেক্ষেত্রে তোমরা জানো যে এই রোগের ক্ষেত্রে পুরুষদের হচ্ছে কিন্তু যদি কাছে একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে এবং সেটি যদি আক্রান্ত হয় তাহলে এক ছেলেরা আক্রান্ত হবে, আর না হলে কি হতে পারে, স্বাভাবিক হতে পারে। তো তাহলে সেক্ষেত্রে আমার মায়ের এবং বাবার জিনোটাইপ কি কি হতে পারে, এবার অপশানগুলো চলো দেখার চেষ্টা করি। প্রথমেই দেখো দেওয়া রয়েছে XH অর্থাৎ মাতা এখানে বাহক দেওয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু দেখো পিতা দেওয়া রয়েছে কি আক্রান্ত। তাহলে পিতা যদি আক্রান্ত হয় তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে কন্যা কোনোভাবেই স্বাভাবিক কিন্তু হবে না, সেই কারণের জন্য এ নম্বর অপশানটি কিন্তু আমাদের প্রথমেই বাদ চলে গেল। দ্বিতীয়ত
আমরা যদি বি নম্বর অপশানে আসি, দেখো মা বলেছে স্বাভাবিক। যদি মা স্বাভাবিক হয় তাহলে কোন পুত্র কিভাবে হিমোফিলিক হবে, সেটাও পসিবল নয়। সেকেন্ডটাতে দেখো মা এখানেও স্বাভাবিক বলেছে এবং বাবা বলেছে তার সঙ্গে হচ্ছে হিমোফিলিক। তাহলে বাবা হিমোফিলিক আর মা স্বাভাবিক হলে সেক্ষেত্রেও হিমোফিলিক পুত্র কিন্তু কোনো অবস্থাতেই হবে না, কারণ মাকে হিমোফিলিক হতে হবে আর নচেত মাকে কিন্তু বাহক হতেই হবে। এবার দেখো পরের অপশানটা, পরের অপশানে দেখো এইখানে দেখো রয়েছে মা কিন্তু বাহক এবং তার সঙ্গে বাবা কিন্তু স্বাভাবিক। তাহলে এক্ষেত্রে তাদের যে পুত্র হবে অবশ্যম্ভাবী সেক্ষেত্রে কিন্তু হিমোফিলিক হবে একজন, আর তার সঙ্গে কিন্তু স্বাভাবিক কন্যা বা আমরা বলতে পারি বাহক কন্যা কিন্তু হবে, আক্রান্ত কন্যা কিন্তু জন্মগ্রহণ করবে না। তাহলে এখানে ডি নম্বর অপশানটি কিন্তু সঠিক হয়ে যাবে। তো আমরা একবার চেক করে নিই, দেখো এই যেখানে যেটা ক্রসিং যদি আমরা করে দেখে নিই একবার, তাহলেও হবে XH 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 Y। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, XH 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 Y, দুটো আলাদা আলাদা পেয়ে গেলাম। এবার দেখো ক্রসিং করি, XH XH আর এদিকে হচ্ছে XH Y। তাহলে XH XH, তাহলে এটা কি হলো, স্বাভাবিক কন্যা। XH XH এটা হচ্ছে কি, বাহক কন্যা। আর XHY এটা হচ্ছে কি, স্বাভাবিক পুত্র। আর XHY এটা হচ্ছে আক্রান্ত পুত্র বা হিমোফিলিক পুত্র আমরা বলতে পারি। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ডি নম্বর অপশানটি। এবার চলো আমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নিই। 5 নম্বর প্রশ্নে বলা রয়েছে প্রদত্ত যে জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। তাহলে এখানে দেখো দুটো অ্যালিল যে রয়েছে, তো উভয় অ্যালিল কিন্তু একই হতে হবে। তাহলে দেখো BBRR এখানে কিন্তু এরা হেটেরোজাইগাস, এটা হোমো হলেও এটা হেটেরো, এটা হেটেরো এটা হোমো। তাহলে লাস্ট দেখো এই অপশানটিতে দুটোই দেখো একই রকমের আছে, উভয় অ্যালিল কিন্তু একই, তাহলে BBRR এইটা হয়ে যাবে হোমোজাইগাস। নেক্সট কোশ্চেনটা একটু বড় আছে, ভালো করে শুনবে। দেখো বলছে একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক, অর্থাৎ মাতা কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক, আক্রান্ত নয় কিন্তু। এবার বলছে উনি যার সঙ্গে বিবাহ করবেন তিনি কিন্তু একজন স্বাভাবিক পুরুষ। তাদের মধ্যে যে পুত্র সন্তান হয়েছে সেটি হচ্ছে 2টি এবং কন্যা সন্তানও হয়েছে 2টো। তাহলে সেক্ষেত্রে বলছে যে সেই সন্তানদের মধ্যে হিমোফিলিয়া দেখা যাবে, সেটার সম্ভাবনা কত %। তাহলে প্রথমে আমরা চলো লিখে নিই। তাহলে একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিক রোগের বাহক আমাকে বলেছে, তাহলে বাহক হয়ে গেলে মাতা কেমন হবে, XH XH, এবং সেক্ষেত্রে হচ্ছে বাবা হচ্ছে কেমন, বাবা হচ্ছে XHY, স্বাভাবিক যেহেতু। দেখো ক্রসিংটা খানিকটা এটার মতনই হবে রেজাল্টটা, তাও তোমাদেরকে একবার করে দিচ্ছি আমি। তাহলে XH XH এদিকে লিখে নিলাম, আর এদিকে হচ্ছে XHY, আর গ্যামেটগুলো আলাদা করে বের করলাম না। তো এবার দেখো ক্রসিং করলে হবে XH XH, আর এদিকে হচ্ছে XHY XH XH, আর এদিকে হচ্ছে XHY। ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু দেখো স্বাভাবিক কন্যা, আর এটা কি, বাহক কন্যা, ঠিক আছে। আর এইটা দেখো স্বাভাবিক পুত্র, আর এটা হচ্ছে আক্রান্ত পুত্র, ঠিক আছে। এবার অপশানের দিকে আমরা চলে যাই। অপশানে দেখো বলা হয়েছে প্রথম অপশানটিতে 100% পুত্র হিমোফিলিক। আচ্ছা এখানে কোথাও 100% মানে দুজনেই হিমোফিলিক পুত্র হয়েছে না, আক্রান্ত পুত্র তো 50%, কারণ একজন স্বাভাবিক একজন আক্রান্ত। নেক্সট দেখো তারপরটাতে বলা হয়েছে 50% কন্যা হিমোফিলিক, সেটাও নয়, কারণ এখানে হিমোফিলিক কোনো কন্যাই আসেনি, একজন স্বাভাবিক একজন বাহক। পরের অপশানটি দেখো 50% পুত্র হিমোফিলিক, হ্যাঁ এইটা এবার ঠিক বলেছে একটা পার্ট। আচ্ছা পরেরটা দেখে নিই, দেখো বলা হয়েছে তার সঙ্গে 0% কন্যা হিমোফিলিক, এইটা হয়ে যাবে সঠিক উত্তর। কারণ দেখো
আমাদের কিন্তু কোনো হিমোফিলিক কন্যা বেরোয়নি, একটা বেশি স্বাভাবিক, একটা বাহক কন্যা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি, অর্থাৎ 50% পুত্র হচ্ছে আমাদের হিমোফিলিক এবং 0% কন্যা হচ্ছে হিমোফিলিক। এবার চলে আসবো আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন তোমরা অনেকবারই প্র্যাকটিস করেছো। দেখো, YYRR জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? তাহলে YYRR দুটোই হেটেরোজাইগোট, তাহলে হচ্ছে একটা আর একটা দুটো। তাহলে আমরা জানি ফর্মুলা কি, 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে নাম্বার অফ হেটেরোজাইগাস। তাহলে কটা হেটেরোজাইগোট? দুটো। তাহলে 2 টু দি পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে হচ্ছে 4টি। তাহলে এখানে কত ধরনের গ্যামেট তৈরি হবে? না, তো হচ্ছে 4 ধরনের গ্যামেট তৈরি হবে। এবার চলে আসবো আমরা আজকের আমাদের লাস্ট প্রশ্ন। দেখো, 8 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। কালো বর্ণ হওয়ার জন্য আমাকে কিন্তু মিনিমাম একটা বড় হাতের বি হতে হবে। তাহলে একটা বড় হাতের বি হলে, তাহলে এইটা দেখো এই দুটোতেই কিন্তু বড় হাতের বি রয়েছে, প্রকট। আর দেখো, এই সি আর ডি অপশানে কিন্তু প্রথমেই বাদ চলে যাবে, তাহলে এই দুটো অপশনের মধ্যে এবার দেখো। এবার কালো বর্ণের জন্য তো বড় বি দুটোতেই রয়েছে। এবার অমসৃণের জন্য দেখো, অমসৃণের জন্য মিনিমাম একটা বড় হাতের আর হতে হবে। দেখো, এখানে দুটোই ছোট হাতের আর রয়েছে, সুতরাং এই অপশানটা হবে না, একমাত্র হচ্ছে এই অপশানটি সঠিক হয়ে যাবে। তাহলে আজকে আমরা এখানে এই ভিডিওটি শেষ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।